নমস্কার, আপনারা শুনছেন মিস্ট্রি হাউস। আজ শুনবেন E.F. বেনসনের লেখা দ্য বাস কন্ডাক্টর। গল্পটি আমার এক শ্রোতা বন্ধু অনুরোধ করেছিল, ফলে সেই কারণেই গল্পটিকে নিয়ে এলাম। আজকাল প্রচুর গল্প পড়ছি, কিন্তু সেগুলো ঠিক অনুবাদ করা হয়ে উঠছে না। বেশ কিছু উপন্যাসও পড়লাম, তার মধ্যে কিছু কিছু নিয়ে আসবো ভবিষ্যতে। তো যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। লোক সংখ্যা যত বেশি হবে, গল্প শোনাতেও তত বেশি ভালো লাগবে। সামনের সপ্তাহে একটা সায়েন্স ফিকশন গল্প নিয়ে আসবো। সেটা ঠিক সায়েন্স ফিকশন নয়, হরর সায়েন্স ফিকশন বলতে পারেন। আর সেই গল্পটিও লিখেছেন বিশ্ব সাহিত্যের একজন অন্যতম লেখক। অপেক্ষায় থাকুন, আর আপাতত শুনতে থাকুন E.F. বেনসনের লেখা দ্য বাস কন্ডাক্টর। আমি আর আমার বন্ধু হিউ গ্রেইনার গ্রামাঞ্চলে দুদিন ভ্রমণ করার পর সবেমাত্র ফিরে এসেছি। অতি প্রাচীন একটি বাড়িতে এসে উঠেছি আমরা। শোনা যায় এই বাড়িটা নাকি ভুতুড়ে। এটাও ওই একই রকম টিপিক্যাল ধরনের বাড়ি। অন্ধকার হলওয়ে এবং ঘরগুলো বড় বড়। পুরো বাড়িটা পাইন বনে ঘেরা, যেখান থেকে ভেসে আসে অদ্ভুতুরে বিভিন্ন শব্দ। যখন আমরা সেখানে ছিলাম, তখন ঝোড়ো হাওয়া আর মুষলধারে বৃষ্টি সেখানে যোগ দিয়ে পরিবেশটাকে আরও গা ছমছমে করে তুলেছে, যার ফলে বাইরের গাছপালা এবং বাড়ির চিমনি থেকে আজব ধরনের শব্দ হচ্ছিল। এই ভয়াবহ পরিবেশ সত্ত্বেও অতিপ্রাকৃতিক কোনো কিছুই তখনও ঘটেনি। তবে আমি মানছি, পুরো সময়টা আমি ভয় ভয়ে ছিলাম, অন্ধকারের ভয়। এমনকি যদি আমি মোমবাতি জ্বালিয়ে অপ্রত্যাশিত কিছু দেখে ফেলি, সেটার ভয়। হিউ গ্রেইনার আর আমি দুজনে ডিনারে বসে আমাদের ফিরে আসা নিয়ে কথা বলছিলাম। তারপর যথারীতি সেই আলোচনা চলে যায় ভূত দেখার দিকে, এবং হিউ বুঝতে পারে না যে আমি এই বিষয়টাকে কেন এত উপভোগ করি। আমি ভেবে পাই না তোমার ভূত দেখার কেন এত ইচ্ছা। তুমি এত ভয় পাও যে তোমার দাঁতে দাঁত ঠেকে যায়, আর তোমার চোখ সবসময় বিস্ফারিত হয়ে থাকে। তুমি কি ভয় পেতে পছন্দ করো? আমি জবাব দিলাম, হ্যাঁ, সত্যিই আমি ভয় পেতে পছন্দ করি। ভয় অনুভব করাটা আমায় মুগ্ধ করে। যখন তুমি ভয় পাও, তখন কোনো কিছুর দিকেই তোমার আর মন থাকে না। হিউ বলে ওঠে, ওয়েল, যেহেতু আমাদের কেউই কোনো কিছুই দেখেনি, ফলে আমার বিশ্বাসটাকেই এটা সত্যি প্রমাণ করে। আমি জিজ্ঞেস করলাম, আর তোমার বিশ্বাসটা কি? আমার বিশ্বাস এই ভুতুড়ে ব্যাপারগুলো আসলে সত্যি, এবং কোনো মানুষের অনুভূতি বা আশেপাশের পরিবেশের সাথে এর কোনো যোগসূত্র নেই। উদাহরণ হিসেবে অ্যাবজনকে ধরো। সেটাকে ভুতুড়ে বাড়ি হিসেবে ধরা হয়, এবং সেখানে তার প্রতিটা বৈশিষ্ট্য রয়েছে। এবার তুমি তোমার নিজের বিষয়টাই ধরো। তোমার স্নায়ু চরমে উঠে যায় এবং তুমি ভীত হয়ে থাকো। আশেপাশে তাকাতে কিংবা মোমবাতি জ্বালাতেও তুমি ভয় পাও। ভূত শুধুমাত্র যদি আমাদের মনের কল্পনা হয়, তাহলে ওই বাড়িটাই হবে তোমার জন্য সঠিক জায়গা। সে উঠে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালো। হিউ একজন চেহারাবান মানুষ। আমার এমন মুহূর্তের কথা মনে পড়ে গেল, যখন তাকে কোনো এক বিষয় নিয়ে কথা বলার সময় নার্ভাস মনে হয়েছিল। যদিও সেই কথাটা সে কখনো আমায় বলেনি, কিন্তু আশ্চর্যজনকভাবে এই মুহূর্তে সে নিজেই বিষয়টা তুলে আনে। তুমি এটা হয়তো বলতে পারো যে আমার সেখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ তখন মনে হবে ভুল মানুষ ভুল জায়গায় এসে পড়েছে। কিন্তু না, তোমার মধ্যে যথেষ্ট ভয় আর মনে আশা থাকা সত্ত্বেও তুমি একটাও ভূত দেখোনি। আর অন্যদিকে আমি ভাবতাম আমি হয়তো পৃথিবীর শেষ মানুষ হব যে ভূত দেখবে। এখন আমার স্নায়ু স্থির রয়েছে, তবে সেই দিন সত্যি ভয় পেয়েছিলাম আমি। সে নিজের চেয়ারে বসে পড়ল। তোমার নিশ্চয়ই মনে আছে, একসময় আমি বিচ্ছিন্ন হয়ে পড়ি, বলল সে। এখন যখন আমি আবার সুস্থ হয়েছি, তাই আমি বলতে চাই কি হয়েছিল আমার। কিন্তু এর আগে আমি এটা নিয়ে কথা বলতেও পারতাম না, কারণ বিষয়টা আসলে খুব ভয়ের ছিল না। যেহেতু আমার সাথে যে ভূতের দেখা হয়, সে ছিল অত্যন্ত সাহায্যকারী এবং বন্ধুত্বপূর্ণ একজন।
কিন্তু ঘটনাটা হঠাৎ করেই অন্ধকার রহস্যের মতো আমার জীবনে এসে হাজির হয়। আচ্ছা, ভূত দেখার বিষয়টা নিয়ে আমার একটা থিওরি আছে, সেটা আগে বলি। মনে করো আমরা এমন মানুষ যারা চলমান কোনো এক পিচবোর্ডের উপর অবস্থিত ছোট্ট একটা গর্তে চোখ রেখে দেখছি। সেই পিচবোর্ডের ওপাশে আরও একখানা পিচবোর্ড রয়েছে, সেটাও স্বাধীনভাবে চলাফেরা করছে, আর সেটার মধ্যেও আরেকটা গর্ত রয়েছে। আর যখন ভুলবশত এই দুই গর্ত দিয়ে একই সময় কোনো মানুষ দেখে ফেলে, তাহলে সেই মানুষ আধ্যাত্মিক জগৎ দেখে ফেলতে পারে। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এই মুহূর্তটা জীবনে কখনো আসে না, কিন্তু মৃত্যুর সময় এটা ঘটে এবং তখন সেটা ওখানেই থেকে যায়। আর আমার বিশ্বাস এইভাবেই আমরা পরলোক গমন করি। এবার কিছু মানুষের ক্ষেত্রে এই গর্তগুলো বেশ খানিকটা বড় হয়, আর গর্তগুলো একে অপরের সামনাসামনি প্রায় সময়ই চলে আসে, যেমন ক্লেয়ারভয়েন্টস বা মিডিয়াম। কিন্তু আমার যতদূর জানা আছে, আমি কোনো দিক থেকেই ক্লেয়ারভয়েন্টস বা মিডিয়ামদের মতো ক্ষমতা রাখি না। সুতরাং আমি এমন একজন মানুষ ছিলাম যে বহুকাল আগেই জেনে গিয়েছিল সে কখনো ভূত দেখবে না। তাই এটা ভাবতেও পারিনি যে সেই গর্তগুলো আমার ক্ষেত্রেও একে অপরের সামনাসামনি চলে আসবে। কিন্তু সেটা ঘটল, আর সেটা দারুণভাবে আঘাতও করলো আমার উপর। এই রকম থিওরি এর আগেও আমি শুনেছি, এবং হিউ সেটাকে আঙুল দিয়ে ভালো মতো বুঝিয়ে দেবার পরেও সেটাতে বিশ্বাসযোগ্য বা প্রমাণ করার মতো কিছুই ছিল না। হতে পারে এটা সত্যি, আবার নাও হতে পারে। আশা করি তোমার থিওরির থেকে ভূত বেশি বিশ্বাসযোগ্য হবে, ঠাট্টা করে বললাম আমি। আগুনে আরও কিছুটা কয়লা ঢেলে সেটাকে উস্কে দিলাম। আমি সবসময় এটা মেনে এসেছি যে হিউ ভালো করে গল্প বলতে পারে, আর একজন কথকের মধ্যে যেই যেই অনুভূতিগুলো দরকার গল্প বলার সময়, সেগুলো তার মধ্যে রয়েছে। এমনকি এর আগে আমি একবার তাকে বলেও ছিলাম জিনিসটাকে নিজের পেশা বানিয়ে ফেলতে। পিকাডেলির ফাউন্টেনটার ধারে বসে সময় যখন ভালো যাচ্ছে না, তখন রাস্তার পথিকদের গল্প শোনাতে। পরিবর্তে কিছু পুরস্কারও পেয়ে যাবে। আর মানুষের মধ্যেকার একটা বৈশিষ্ট্য হলো, গল্পের দৈর্ঘ্য বেশি হলে তারা শুনতে চায় না। কিন্তু কিছু লোক রয়েছে যাদের মধ্যে আমিও পড়ি, তারা বড় সড়ো গল্পের অভিজ্ঞতা করতে ভালোবাসে। আর হিউ হলো সেটার জন্যে আদর্শ কথক। তার যুক্তি বা থিওরি নিয়ে আমার কিছু যায় আসে না, কিন্তু বিষয়টা যখন সত্য ঘটনার দিকে আসে, যেটা আসলে তার সাথে ঘটেছে, তখন আমি চাই সেটার বর্ণনা কিছুটা দীর্ঘ হোক। তুমি বলতে শুরু করো, বললাম আমি। ছোট গল্প শুনতে মজার হয়, কিন্তু তার মধ্যে খুব একটা বর্ণনা থাকে না, ফলে গল্পটা ঠিক আকর্ষণীয় হয়ে ওঠে না। আমি জানতে চাই কখন, কোথায় এবং কিভাবে সব কিছু ঘটেছে। সেই সাথে তুমি সেদিন কি করছিলে, লাঞ্চে কি খেয়েছিলে এবং কোথায় ডিনার করেছিলে, সব কিছু। হিউ বলতে শুরু করলো। দিনটা ছিল জুন মাসের 24 তারিখ, আজ থেকে 18 মাস আগে। তোমার হয়তো মনে আছে, তখন আমি আমার গ্রামের বাড়ি ছেড়ে এখানে তোমার সাথে থাকতে এসেছিলাম কিছু সপ্তাহের জন্য। আমরা দুজনে একসাথে ডিনার করি। আমি তখন বাধা না দিয়ে পারলাম না। তুমি কি এই বাড়িতে ভূত দেখেছো? আমি জিজ্ঞেস করলাম। আধুনিক শহরের এই ছোট্ট চারকোনা বাড়িটার মধ্যে? যখন দেখি তখন আমি এই বাড়িতেই ছিলাম। আমি চুপ হয়ে গেলাম। আমরা দুজনে গ্র্যাম স্ট্রিটে ডিনার সারি। ডিনারের পর আমি একটা পার্টিতে চলে যাই, কিন্তু তুমি থেকে যাও বাড়িতে। ডিনারে তোমার চাকরটি আমাদের খাবার পরিবেশন করেনি, এবং যখন আমি জানতে চাই সে কোথায়, তুমি জানাও সে নাকি অসুস্থ, এবং তার পরপরই টপিক পাল্টে ফেলো। বেরোনোর সময় তুমি আমায় তোমার বাড়ির চাবি দাও, এবং যখন আমি ফিরে আসি দেখি তুমি শুয়ে পড়েছো ততক্ষণে। কিন্তু আমার তখন কিছু চিঠির উত্তর দেওয়ার ছিল, তাই আমি তৎক্ষণাৎ সেগুলো লিখে ফেলি আর রাস্তার ওপাশের মেইল বক্সে ফেলে দিই। যখন আমি উপরতলায় উঠে আসি, মনে হয় তখন অনেক রাত হয়ে গিয়েছিল। 4 তলার রাস্তার দিকে মুখ করে থাকা একটা ঘর তুমি দিয়েছিলে আমায়। আমি জানতাম তুমি সেই ঘরটা আগে ব্যবহার করতে। সেইটাতে বেশ ভালো গরম ছিল। আমি যখন পার্টিতে যাই তখন আকাশে চাঁদ ছিল,
কিন্তু যখন ফিরে আসি তখন আকাশ পুরোপুরি মেঘে ঢাকা। দেখে মনে হচ্ছিল ভোরের দিকে ঝড় হবে। আমার বেশ ক্লান্ত লাগছিল। বিছানায় যাওয়ার পর লক্ষ্য করলাম ঘরের পর্দায় ঢাকা একখানা জানলা খোলা। আমার খানিক গুমোট ভাব লাগছিল, কিন্তু তাও উঠে গিয়ে অন্য জানলাটা খোলার ইচ্ছা আর হলো না। তারপর যথারীতি একসময় আমি ঘুমিয়ে পড়ি। ঘুমটা ঠিক কখন ভাঙে সেই সময়টা ঠিক আমার মনে নেই, কিন্তু সেটা ভোর হওয়ার আগে এবং সব কিছু অস্বাভাবিক রকমের নিস্তব্ধ। কোনো মানুষের চলাফেরা কিংবা ঘোড়ার গাড়ির শব্দও শোনা যাচ্ছিল না। যেন মনে হচ্ছিল পৃথিবীর সব কিছু শান্ত হয়ে গেছে। যদিও আমি তখন কিছুক্ষণের জন্যেই ঘুমিয়েছিলাম, তা অদ্ভুতভাবে নিজেকে আমার সতেজ মনে হলো। ঘুমানোর আগে যে জানলাটা খোলার জন্যে আমি জোর পাচ্ছিলাম না, এখন সেটা করা যেন অনেক সহজ মনে হলো। আমি উঠে গিয়ে পর্দা সরিয়ে জানলাটা হাট করে খুলে দিলাম। বুক ভরে শ্বাস নেওয়ার জন্য হালকা ঝুঁকলাম সামনের দিকে। বাইরেটা ভারী অনুভব হলো আমার। যদিও সাধারণত হাওয়ার পরিবর্তন আমি ধরতে পারি না, কিন্তু সেই মুহূর্তে এক প্রকার অস্বস্তি অনুভব হলো শরীরে। বিষয়টাকে বোঝার চেষ্টা করলাম আমি, কিন্তু পারলাম না। এর আগের দিনটা বেশ ভালোই ছিল, আর আমি ভেবেছিলাম পরের দিনটাও ঠিক তেমনই হবে। কিন্তু তাও কেন জানি এক অজানা ভয়ে ভরে যাচ্ছিল আমার মন। ভোরের আগের এই নিস্তব্ধতা আমার মধ্যে একাকিত্বের সঞ্চার করছিল। এমন সময় আমার কানে এলো একটা গাড়ির শব্দ, যেটা ধীরে ধীরে এগিয়ে আসছে কাছে। খুব বেশি দূরে নেই সেটা। আমি শুনেই বুঝতে পারছিলাম দুটো ঘোড়ার ধীর পায়ের শব্দ ওটা। যদিও আমি তাদের দেখতে পাচ্ছিলাম না, কিন্তু তারা যে এগিয়ে আসছে সেটা বুঝতে পারছিলাম। কিন্তু সেটা আমার একাকিত্ব দূর করার পরিবর্তে তাদের এগিয়ে আসার উপস্থিতি আমার মধ্যে আরও বেশি একাকিত্বের সঞ্চার করল। কেন জানি মনে হলো যা এগিয়ে আসছে সেটাই আমার এই রকম অনুভূতির মূল কারণ। তারপরেই আমি দেখতে পেলাম গাড়িটাকে। শুরুতে আমি ঠিক বুঝে উঠতে পারিনি যে ওটা আসলে কি। তারপর আমি লক্ষ্য করলাম কালো লম্বা লেজওয়ালা ঘোড়া দুটোকে, আর তারা কালো ফ্রেম দেওয়া কাঁচের তৈরি একটা কিছু টেনে নিয়ে আসছে। দেখে যা মনে হলো গাড়ির ভেতরটা খালি। গাড়িটা রাস্তার এই ধার ধরেই আসছিল, আর ঠিক তোমার বাড়িটার দরজার সামনে এসে ওটা থামল। তখন হঠাৎ করেই আমার মাথায় এর সহজ একটা ব্যাখ্যা এলো। ডিনারের সময় তুমি বলেছিলে তোমার চাকরটি শরীর খারাপ, আর তুমি সেটা নিয়ে বেশি কথাও বলোনি। তাই ভাবলাম সে হয়তো মারা গিয়েছে, আর হয়তো কিছু কারণে তুমি সেটা আমায় জানাতে চাও না, তাই রাতের দিকে তার দেহটা সরাচ্ছ। আমি মানছি এই চিন্তাটা আমার মাথায় খুব দ্রুত আসে, আর বিষয়টা যে কতটা অসম্ভব সেটা নিয়ে ভাবলামও না। কিন্তু তারপরই পরবর্তী ঘটনাটা ঘটল। আমি তখনও জানলা দিয়ে ঝুঁকে তাকিয়ে রয়েছি, এবং আমি অবাক হয়ে চিন্তা করলাম কি করে আমি সব কিছু এত পরিষ্কার দেখতে পাচ্ছি, বিশেষ করে গাড়িটা আর ঘোড়াগুলোকে। চাঁদ তখন মেঘে ঢাকা, কিন্তু আশ্চর্য বিষয় তখন আমি প্রতিটা খুঁটিনাটি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। গাড়িতে শুধুমাত্র একটা লোক বসে রয়েছে, গাড়ির চালক। এছাড়া রাস্তায় একেবারে ফাঁকা। আমি লোকটার দিকে মনোযোগ দিয়ে চাইলাম। আমি তার পোশাকের প্রতিটা বৈশিষ্ট্য বুঝতে পারছিলাম, কিন্তু যেহেতু আমি অনেকটা উঁচুতে ছিলাম তাই তার মুখটা আমি দেখতে পাচ্ছিলাম না। তার পরনে ধূসর রঙের ট্রাউজার, পায়ে খয়েরি জুতো, গায়ে বোতাম লাগানো কোট এবং মাথায় খড়ের তৈরি টুপি। তার কাঁধে ছোট্ট একটা ব্যাগ ঝোলানো। তুমি বলতে পারবে তাকে কার মতো দেখতে লাগছিল? একজন বাস কন্ডাক্টরের মতো। আমিও ঠিক তাই ভেবেছিলাম। আর যখন আমি এসব ভাবছি দেখলাম লোকটা আমার দিকে মুখ তুলে চাইল। তার মুখটা লম্বা এবং রোগা, তার গালে ফুটে রয়েছে একটা কালো আঁচে। এইসব খুঁটিনাটি আমি দিনের আলোর মতো পরিষ্কার দেখতে পাচ্ছিলাম।
যেন আমি তার খুব কাছাকাছি রয়েছি। ব্যাপারগুলো এত দ্রুত ঘটছিল যে চালকটির পরনের পোশাক নিয়ে আমি ভেবেও দেখলাম না, কারণ এরম পোশাক কোনো শবযানের চালক পরে না। তারপর সে তার টুপিটা আমার উদ্দেশ্যে উঁচিয়ে ধরে এবং নিজের বুড়ো আঙুল দিয়ে তার পিছনে ইশারা করে বলে, শুধু আর একজনের জায়গা আছে স্যার। সেখানে বিরস এবং অনুভূতিহীন এমন কিছু ছিল যার দরুন আমি সাথে সাথে নিজের মাথাটা ভিতরে ঢুকিয়ে নিই, সেই সাথে পর্দা নামিয়ে দিয়ে জানলার, এবং কোনো এক কারণে ঘরের বাতি জ্বালিয়ে সময় দেখি ঘড়িতে। আমার ঘড়ি অনুযায়ী তখন 11:30 বাজে। এই প্রথম আমার মনে হলো আমি হয়তো চোখে ভুল দেখছি। আলো নিভিয়ে আমি বিছানায় চলে গেলাম এবং ভাবতে শুরু করলাম। আমরা দুজন ডিনার করলাম, আমি একটা পার্টিতে গেলাম, ফিরে এসে কিছু চিঠি লিখলাম, তারপর বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। তাহলে কি করে এখন মাত্র 11:30 বাজে? তারপর আমার মাথায় এর সহজ একটা সমাধান এসে আঘাত করল। আমার ঘড়িটা নিশ্চয়ই বন্ধ হয়ে গেছে, কিন্তু সেটা নয়, কারণ আমি তার টিকটিক শব্দ ভালো মতো শুনতে পাচ্ছি। আবার সব কিছু শান্ত এবং স্থির হয়ে গেল। তাও আমি আশা করছিলাম নিচের তলা থেকে ভেসে আসা মৃদু পায়ের শব্দ শুনতে পাব, যে পায়ের শব্দ খুব ধীর এবং সন্তর্পণে নেওয়া হচ্ছে, কারণ ভারী একটা জিনিস তারা বয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু বাড়ির ভেতর থেকে কোনো প্রকার শব্দ আমি শুনতে পেলাম না। ধীরে ধীরে সময় কাটতে থাকল এবং লক্ষ্য করলাম ঘরের মধ্যেকার আলোতে পরিবর্তন আসছে। বুঝলাম এবার ভোরের আলো ফুটছে, কিন্তু তখন আমি ভেবে পেলাম না দেহটাকে তো রাতের মধ্যেই নিয়ে যাওয়া উচিত ছিল। তাহলে সেটা কেন এখনো এখানে, আর কেন এখনো সেই শবযানটা সকাল অবধি ওখানেই অপেক্ষা করছে? আমি আবার বিছানা ছেড়ে উঠলাম, মনের মধ্যে গভীর অস্থিরতা। আমি জানলার কাছে গিয়ে পর্দা খুলে দিলাম। দ্রুত ভোর হয়ে উঠছে, রূপলি ফ্যাকাশে আলো ছড়িয়ে পড়ছিল রাস্তার উপর, কিন্তু সেই শবযানটাকে কোথাও দেখতে পেলাম না। আমি আবার ঘড়ি দেখলাম, তখন 4:15 বাজে, কিন্তু আমি দিব্যি খেয়ে বলতে পারি যে 11:30টার পর এখনো অবধি খুব বেশি হলে মাত্র আধ ঘন্টা সময় কেটেছে। অজানা এক অনুভূতি আমার উপর চেপে বসল, যেন আমি বর্তমান সময়ে থেকেও অন্য আরও এক সময়ে বসবাস করছি। তখন জুন মাসের 25 তারিখের ভোরবেলা। রাস্তাঘাট একেবারে স্বাভাবিক এবং খালি, কিন্তু এই কিছুক্ষণ আগে একজন শবযানের চালক আমার সাথে কথা বলেছে, এবং তখন সময় হওয়া উচিত 11:30টা। আমি হতভম্ব হয়ে ভেবে চললাম সেই গাড়ির চালকটি কোথা থেকে এলো, এবং তখন আমার ঘড়িতে আমি সময় কত দেখেছিলাম। আমি নিজেকে বোঝালাম এই সব কিছুই স্বপ্ন ছিল, কিন্তু তুমি যদি আমায় জিজ্ঞেস করো সেই কথাটাই আমি বিশ্বাস করেছিলাম কি না, তাহলে আমি মেনে নিচ্ছি আমি বিশ্বাস করিনি। তোমার চাকরটি পরের দিন সকালে ব্রেকফাস্টের সময়ও আসেনি, আর দুপুরে যখন বিদায় নিই তখনও তাকে দেখতে পেলাম না। যদি আমি তাকে দেখতে পেতাম তাহলে হয়তো সেদিন আমি তোমায় সব খুলে বলতাম যা যা হয়েছিল, কিন্তু তখন একটা সম্ভাবনা ছিল যে আমি যা দেখেছি সেটা সত্যিকারের একটা শবযান ছিল, সত্যিকারের একজন চালক সেটা চালাচ্ছিল। যদিও লোকটার মুখভঙ্গি এবং কথাটা অদ্ভুত ছিল, তবে এটা হতে পারে যে তাকে দেখার পরপরই আমি ঘুমিয়ে পড়ি এবং মৃতদেহটা সরানো হয়েছে সেটা আমি বুঝতে পারিনি। তাই আমি আর তোমায় এই নিয়ে কিছু বলিনি। কাহিনীটা অত্যন্ত সহজ সরল এবং সাধারণ ছিল। সেখানে কোনো পুরনো ভূতরে ঘরবাড়ি ছিল না, যাদের ঘিরে রেখেছে জরাজীর্ণ পাইন গাছ। কিন্তু তাও অদ্ভুতভাবে এই অভিনব বৈশিষ্ট্যগুলো ছাড়াও গল্পটা বেশ প্রভাবশালী ছিল। কিন্তু ক্ষণিকের জন্য আমার মনে সন্দেহের উদ্বেগ হলো। এবার বলো না যে এসব কিছুই তোমার স্বপ্ন ছিল। আমি বললাম, জানি না এসব কিছু সত্যি ছিল কি না। আমি শুধু এটা বলতে পারি আমি যা দেখেছি তখন আমি জেগেই ছিলাম, আর এই গল্পের শেষটা ছিল আকস্মিক। সেদিন আমি আবার শহরের বাইরে যাই।
আর রাতে যা দেখেছিলাম সেটার অনুভূতিটাকে কিছুতেই মাথা থেকে ঝেড়ে ফেলতে পারছিলাম না, এক মুহূর্তের জন্যেও না। সেটা আমার মনে একেবারে আঠার মতো গেঁথে গিয়েছিল, যেন আমার মাথায় ঘড়ির ঘণ্টা বেজে চলেছে আর আমি চিন্তা করে যাচ্ছি যে কটা বাজল। এর ঠিক 1 মাস পর আমি আবার লন্ডন ফিরে আসি, শুধু একদিনের জন্যে। সকাল 11টার দিকে আমি ভিক্টোরিয়া স্টেশনে এসে পৌঁছাই এবং ট্রেন ধরে সোজা চলে যাই স্লোন স্কোয়ারে, দেখার জন্য যে তুমি ফ্রি আছো কিনা লাঞ্চের জন্যে। দিনটা প্রচণ্ড গরম ছিল। স্টেশন থেকে বেরিয়ে আসার সময় চোখে পড়ল রাস্তার ধারে একটা বাস দাঁড়িয়ে আছে। দেখে মনে হলো বাসের উপর তলাটা ভর্তি রয়েছে এবং নিচটাও ভর্তি বলেই মনে হচ্ছে। আমি বাসের কাছে যেতে বাসের কন্ডাক্টর, যে বোধহয় ভিতরে লোকের ভাড়া কাটছিল, সে বেরিয়ে আমার একেবারে মুখোমুখি এসে দাঁড়াল। তার পরনে ছিল ধূসর রঙের প্যান্ট, খয়েরি রঙের জুতো, পুরো বোতাম লাগানো কালো একটা কোট তার গায়ে, মাথায় খড়ের টুপি এবং তার কাঁধে ঝোলানো রয়েছে একটা ছোট্ট ব্যাগ, সেই সাথে টিকিট পাঞ্চিং মেশিন। আমি তার মুখটা চিনতে পারলাম। সেই রাতে শবযানের চালককে যেমন দেখতে ছিল, এই লোকটাকেও ঠিক তেমনই দেখতে। এর গালেও একটা আঁচিল রয়েছে। এবার লোকটা নিজের বুড়ো আঙুল দিয়ে ইশারা করে তার পিছনে ইঙ্গিত করল। শুধু আর একজনের জায়গা আছে স্যার, বলল সে। আমি অত্যন্ত ভয় পেয়ে গেলাম। ফলে আমি এলোমেলোভাবে হাত নাড়িয়ে বলে উঠলাম, না না। আমি তখন বর্তমান পরিস্থিতিতে ছিলাম না। আমার মনে পড়ে গেল 1 মাস আগে ভোরের আলো ফোটার পূর্বে ঘরের জানলা দিয়ে দেখা সেই দৃশ্যটার কথা। আমি বুঝতে পারলাম সেই জানলাটা ছিল এমন এক বিশিষ্ট জায়গা যার সাথে আধ্যাত্মিক জগতের যোগাযোগ রয়েছে। আমি যা দেখেছিলাম সেটার এক গভীর মানে ছিল, আর সেটা এখন পরিষ্কার। যেসব রহস্যময় শক্তির বিষয়ে আমরা জানি না, সেগুলো রয়েছে। এবং আমি সেখানে দাঁড়িয়ে রইলাম, ভীত এবং কম্পিত অবস্থায়। আমার ঠিক বিপরীতে, অর্থাৎ রাস্তার ওপারে, একটা পোস্ট অফিস ছিল এবং বাসটা যখন আবার ছেড়ে দিল তখন অফিসের জানলা দিয়ে আমি ঘড়িটা দেখতে পেলাম। আর সেখানে সময় কত ছিল জানো? আশা করি তোমায় সেটা বলে দিতে হবে না। হয়তো এর পরের ঘটনা তোমাকে না বললেও তুমি আন্দাজ করতে পারবে। স্লোন স্কোয়ারে 2 বছর আগে জুলাই মাসের সেই ঘটনার কথা মনে আছে? রাস্তার ধারে দাঁড় করানো একটা গাড়িকে এড়াতে বাসটা মোড় নেয়। তখন দ্রুত গতিতে এগিয়ে আসা একটা গাড়ি সোজা বাস ভেঙে ঢুকে যায়। যেমন করে কোনো ড্রিল মেশিন কাঠের টুকরো চিরে দেয়, ঠিক তেমন। থামল সে। তারপর অবশেষে বলল, এই ছিল আমার কাহিনী।